মঙ্গলপুর গ্রামে এক কৃষক, তার স্ত্রী রূপা ও তার একটি ছোট্ট মেয়ে, তার নাম কুসুম। তারা তিনজন ওই গ্রামে বাস করত। রামুর নিজের কোনো জমি ছিল না, তাই সে চাষ করার জন্য অন্যের জমিতে কাজ করে দিত, আর সেখান থেকে যা রোজগার হতো তা নিয়ে তাদের সংসার চলে যেত। কিছুদিন ধরে রামুর কোনো কেউ কাজ দিচ্ছিল না। কি গো, আজ কিছু কাজ পেলে? ঘরে তো খাওয়ার মতো কিছুই নেই, শুধু কয়েকটা চাল ছিল। তা নিয়ে শুধু আমি সাদা ভাত ফুটিয়ে রেখেছি। কিছুদিন ধরে আমি গ্রামে কোনো কাজ পাচ্ছি না। সবাই বলছে যে এই মাসে ওদের জমিতে কাজ করার মতো কাউকে লাগবে না, আর যখন জমিতে ফসল কাটা শুরু হবে তখন কাজ পাওয়া যাবে। আমার তো শুধু একটাই চিন্তা, এই মাসে যদি কোনো কাজ না পাই তাহলে সংসার চালাবো কি করে? তুমি এত চিন্তা করো না তো, আমাদের এই দুঃখের সময় অবশ্যই ভগবান আমাদের সাহায্য করবে। বাবা, এবার গ্রামের যে মেলাটা বসবে, ওই মেলা থেকে আমাকে একটা পুতুল কিনে দেবে তো? আগের বারে তুমি বলেছিলে যে কুসুম, তুমি এখন ছোট্ট আছো, তুমি আগে বড় হয়ে যাও, তারপর তোমাকে পুতুল কিনে দেব। আর এখন তো আমি বড় হয়ে গেছি। ঠিক আছে আমার সোনামা, এইবার মেলাতে তোমাকে একটা সুন্দর পুতুল কিনে দেব। ঠিক আছে, যখন মেলা আসবে তখন দেখা যাবে। এখন চলো, খেয়ে নেবে, আমি ভাত বাড়ছি, হাত মুখ ধুয়ে আসো, ঠিক আছে? রূপা, তুমি আমাদের সাথে একবারে খেয়ে নাও। তোমরা এখন খেয়ে নাও, আমি একটু পরে খাবো। আমার কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো সেরে তারপরে আমি খেয়ে নেব। রামু ও তার মেয়ে একসাথে খেয়ে নেয়। তারপর ওদের দরজার সামনে একজন সাধু বাবা এসে দাঁড়ায়। ঘরে কি কেউ আছে? আমাকে কিছু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। ভগবান তোমাদের মঙ্গল করবে। সাধু বাবার আওয়াজ শুনে রূপা ও রামু ঘরের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? বাবা, আমাদের কাছে তো খাওয়ার জন্য কিছুই নেই, আর যা দুটো সাদা ভাত ছিল তা আমরা খেয়ে নিয়েছি, আর আমাদের কাছে খাওয়ার বাবা, একটুখানি দাঁড়াও। বাবা, কিছু ভাত হাঁড়িতে বেঁচে আছে, আমি ওই ভাত কটা নিয়ে এখনই আসছি। আরে রূপা, তুমি যদি তোমার ভাত কটা দিয়ে দাও, তাহলে তুমি কি খাবে? আর হাঁড়িতে মাত্র তো কয়েকটাই ভাত পড়ে আছে। তুমি কোনো চিন্তা করো না, আমি নয় না খেয়ে থাকবো, তাতে ঠিক আছে, কিন্তু আমার বাড়ির উঠান থেকে কোনো ক্ষুধার্ত খালি মুখে ফিরে যাবে, সেটা আমি মানতে পারবো না, এতে আমার কষ্ট হবে। ঠিক আছে রূপা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। বাবা, আপনি ঘরের ভিতরে আসুন, আমি আপনাকে খেতে দিচ্ছি। আমি এই খোলা আকাশের নিচে গাছের ছাওয়ায় বসে খাবো। তুমি আমাকে ভাতটা বাইরে এনে দাও। এরপর রূপা ভাত নিয়ে এসে সাধু বাবাকে খেতে দেয়। মা, তুমি আমাকে খেতে দিয়েছো, আর কোনো ক্ষুধার্ত মানুষকে খেতে দেওয়া সেটা একটা পুণ্যের কাজ হয়, আর তুমি সেই পুণ্যের কাজ করেছো। আমাকে খেতে দিয়ে তোমাকে দেওয়ার জন্য আমার কাছে কিছুই নেই, কিন্তু আমার কাছে একটা আংটি আছে, আর এটা তোমাদের কাছে রাখো, আর এই আংটিটা তোমাদের অনেক সাহায্য করবে। তবে একটা কথা মনে রাখবে, রাতের বেলায় এই আংটিটা হাতে দিয়ে রাখবে না, কারণ রাতের বেলায় এই আংটির শক্তি আরো বেশি হয়ে যায়, যাতে তোমার আঙুল সহ্য করতে পারবে না। ধন্যবাদ বাবা, আমরা আপনার আদেশ পালন করব। এই বলে সাধু বাবা ওখান থেকে চলে যায়। আচ্ছা রূপা, এই আংটিটা এমন কি আছে যা বাবা আমাদের দিয়ে গেল? মনে হয় এটা আমাদের ভালো কর্মের ফল। আর তুমি শুনেছো না, আমাদের ভালো ও খারাপ কর্মের ফল ঠিক টাইমেই পেয়ে যাব। চলো এবার আমরা ঘরে যাই।
রূপা, তুমি তো সব ভাত বাবাকে খেতে দিলে, তাহলে এখন তুমি কি খাবে? যদি আমাদের ঘরে দুটো মুড়ি থাকতো তাহলে খুব ভালো হতো। রামুর এই কথা বলা মাত্র ওই আংটিটি দিয়ে একটা আলো বেরোতে থাকে। তারপর ওদের সামনে একটা মুড়ির থালা চলে আসে। তা দেখে ওরা অবাক হয়ে যায়। রূপা, এই দেখো, যখন আমি মুড়ির নাম নিলাম তখন আমাদের সামনে মুড়ি দিল। তার মানে এই আংটিটা সত্যিই জাদুই আংটি। তার মানে আমাদের যা প্রয়োজনীয় জিনিসপত্র এই আংটিটি থেকে চাইতে পারি। হ্যাঁ রূপা, বাহ, এ তো খুব ভালো কথা। তাহলে আমরা কি এই আংটিটি থেকে পুলি পিঠে চাইতে পারি? আমার না কয়েকদিন ধরে পুলি পিঠে খেতে মন চাইছে। ঠিক আছে রূপা, আমি একবার চেয়ে দেখছি, দেই কি না। হে জাদুই আংটি, আমাদের জন্য কয়েকটা পুলি পিঠে দাও। রামু বলার পর আংটিটির থেকে আলো বেরিয়ে তাদের সামনে পুলি পিঠে চলে আসে। এই সব দেখে রামু ও রূপা খুব খুশি হয়ে যায়। জানো, কত বছর পর আমি আজ পুলি পিঠে খাবো। অনেক ছোটবেলায় খেয়েছিলাম। তো এবার আমরা সব একসাথে বসে আনন্দ করে পুলি পিঠে খাবো। তারপর তারা তিনজন মিলে ওই পুলি পিঠেগুলো খুব আনন্দ করে খেলো। পাপা, আজ তো গ্রামে মেলা বসবে, তাহলে আজ তো তুমি আমাকে একটা পুতুল কিনে দেবে। হ্যাঁ মা, এবার আমি তোমাকে একটা সুন্দর নতুন পুতুল কিনে দেব। রূপা, তুমি কুসুমকে রেডি করে দাও, আর তুমিও রেডি হয়ে নাও। আজ আমি তোমাদেরকে নিয়ে মেলাতে ঘুরতে যাব। এরপর সবাই রেডি হয়ে আসে। রামু আংটি থেকে কিছু টাকা চায়। তারপর তার হাতে কিছু টাকা চলে আসে। তারপর তারা তিনজন খুশি খুশি মেলা দেখতে যায়। গ্রামের এই মেলাটা প্রতি বছর একবার করে বসে। আর আশেপাশে গ্রামের লোকজনেরা এই মেলাতে দোকান লাগাতো। বাবা, ওই দেখো একটা পুতুলের দোকান। আমাকে একটা পুতুল কিনে দাও না। ঠিক আছে, চলো মা, তোকে পুতুল কিনে দিচ্ছি। দাদা, একটা পুতুল দেখাও না আমাকে। কুসুম মা, এটা তোমার পছন্দের পুতুল। বাবা, এই পুতুলটা অনেক সুন্দর দেখতে, আমায় অনেক ভালো লেগেছে। দাদা, এই পুতুলটার কেমন দাম আছে একটু বলুন না। দাদা, এই পুতুলটা 50 টাকা। এই নিন দাদা, এই পুতুলটার 50 টাকা কেটে নিন। রূপা, তুমি তোমার জন্য কিছু জিনিস পছন্দ করে নাও। আর দেখো, ওখানে কত সুন্দর সুন্দর শাড়ির দোকান বসেছে। চলো ওখান থেকে তোমাকে একটা শাড়ি পছন্দ করে দিই। এরপর ওরা শাড়ির দোকানের সামনে চলে যায়। ওই শাড়িটা আমাদেরকে একটু দেখান তো দেখি ভাই। ওই শাড়িটা অনেক দামি আছে, তুমি ওই শাড়ি কিনতে পারবে না। তুমি তার চেয়ে ওইখানটা ওই অনেক সস্তা শাড়ি আছে, তুমি ওই শাড়ি দেখে নাও। না না দাদা, আমি ওই শাড়িটাই দেখব, তুমি আমাকে ওই শাড়িটাই দেখাও। রূপা, ওই শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে? শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে। হ্যাঁ, শাড়িটা তো খুবই সুন্দর দেখতে, কিন্তু শাড়িটা অনেক দামি আছে। অনেক দাম নেবে শাড়িটার। রূপা, তুমি এটা নিয়ে চিন্তা করো না, তুমি শুধু এটা বলো শাড়িটা তোমার পছন্দ হয়েছে কি না। হ্যাঁ গো, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা দাদা, এই শাড়িটার কেমন দাম আছে ভাই? এই শাড়িটার 1500 টাকা দাম আছে। ঠিক আছে দাদা, এই নাও টাকা, আর আমাদেরকে শাড়িটা দিয়ে দাও। এরপর রামু শাড়িটা কিনে নেয়। তারপর সেই মেলা থেকে তারা অনেক কিছু জিনিসপত্র কিনতে থাকে। আর এই মেলাতে সুনীল দুটো কাজের লোক আসে। সুনীল চন্দ্র এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। রাজু ও পল্টু, ওরা দুজন সুনীল চন্দ্রের কাজের লোক। রামুরা এত মেলা থেকে জিনিসপত্র কিনতে দেখে ফেলে। রাজু ও পল্টু তা দেখে ওরা অবাক হয়ে যায়। পল্টু, ওই দেখো, এটা রামু না?
এদের এত অভাবের দিন যেত যে এদের দুটো খাওয়ার জন্য তো কিছুই ছিল না ঘরে। আর এদিকে দেখো এত জিনিসপত্র কেনাকাটা করছে, আর এত টাকা পেলো কোথায়? হ্যাঁ রে রাজু, এ তো কৃষক গরিব রামই। এ কিছুদিন আগে মোড়ল মশাইয়ের কাছে থেকে তো কাজের জন্য এসেছিল, কিন্তু মোড়ল মশাই একেবারে কাজ দিতে বারণ করে দিয়েছিল। চল ওকে জিজ্ঞাসা করে দেখি। আরে ভাই রামু, কেমন চলছে তোমার কেনাকাটা? আরে মনে হচ্ছে আজ অনেক কিছু জিনিস কেনাকাটা করেছো। না ভাই, ঘরের জন্য কিছু কেনাকাটা করলাম। রামুদা, কিছুদিন আগে তো মোড়ল মশাইয়ের কাছে কাজের জন্য এসেছিলে না? মনে হচ্ছে অন্য কোথাও তুমি ভালো কাজ পেয়ে গেছো। হ্যাঁ ভাই, ভগবানের ইচ্ছায় একটা ভালো কাজ পেয়ে গেছি, তাই তো ওই টাকায় বাচ্চা বউকে মেলায় ঘোরাতে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে রামুদা, তোমরা কেনাকাটা করো, আমরা যাই। এখন এই বলে রাজু ও পল্টু ওখান থেকে চলে যায়। শ্যামুর পরিবার মেলাতে ঘোরার পর তারা বাড়িতে চলে আসে। বাবা বাবা, আমার কাছে এবার অনেক খেলনা হয়ে গেছে। এবার আমি আমার সব বন্ধুদেরকে দেখাবো। ঠিক আছে কুসুম, তুই তোর বন্ধুদেরকে সব খেলনা দেখাবি। এবার থেকে তোর যা যা প্রয়োজন লাগবে, এবার থেকে তুই তোর বাবাকে বলবি, তোর বাবা সব কিছু কিনে দেবে। ঠিক আছে? এমনভাবে রামুর পরিবার সুখে শান্তিতে হাসি খুশিতে দিন কাটাতে থাকে। ধীরে ধীরে রামু ওই আংটির সাহায্যে টাকা নিয়ে গ্রামের একটা বড় জামা কাপড়ের দোকান খোলে। তারপর থেকে সেই দোকানে অনেক বেচাকেনা হতে থাকে, আর দোকানে সুন্দর সুন্দর শাড়িও তোলে ওই আংটির সাহায্য নিয়ে। আর রামুর দোকানে সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি ছিল বলে তাই দূর দূর থেকে গ্রামের সবাই শাড়ি কিনতে আসতো। এইভাবে ধীরে ধীরে গ্রামের সবাই জেনে যায় রামুর দোকানের ব্যাপারে। তাই সবার মুখে একটাই প্রশ্ন, আরে ভাই, শুনেছিস রামু গ্রামের মধ্যে একটা দোকান খুলেছে নাকি? হ্যাঁ দাদা, আমিও শুনেছি ও একটা অনেক বড় দোকান খুলেছে। আরে ভাই, রামুর দোকানটা আমি নিজে গিয়ে দেখে এসেছি, আর দোকানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি তুলেছে। কিন্তু এটা কি করে সম্ভব হলো? রামুর কাছে দোকান খোলার জন্য এত টাকা কোথায় পেল? আমি তো এই ব্যাপারে কিছুই জানি না, কিন্তু এটা জানি ও গ্রামের মধ্যে একটা অনেক বড় দোকান খুলেছে, আর সেই দোকানটা আমি দেখেছি। আরে যদি আমার কাছে কিছু টাকা থাকতো তাহলে আমিও একটা ছোট্ট থেকে দোকান খুলতাম। দেখো ভাই, তোমার কাছে টাকা নেই তো কি হয়েছে? তুমি রামুর কাছে কিছু টাকা ধার নিয়ে নাও। রামু অনেক বড় মনের মানুষ, ও নিশ্চয়ই তোমাকে টাকা ধার দিয়ে সাহায্য করবে। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো, একবার রামুর সাথে কথা বলে দেখব। আরে ভাই, টাকা তো আমারও দরকার। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমিও একটা ছোট দেখে ব্যবসা শুরু করতাম। ঠিক আছে, চলো তাহলে কাল আমরা একবার রামুর সাথে কথা বলে দেখি, হয়তো রামু আমাদের সাহায্য করতে পারে। তারা সবাই এমনভাবে আলোচনা করছিল, আর তখন রামু ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। আরে ও রামু ভাই, কোথায় যাচ্ছ? তাও না দাদা, তোমাদের কাছে আসছিলাম। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে আর দেখাই হলো না, তাই ভাবলাম একটু দেখা করে যাই। তা রামু ভাই, আমি নাকি শুনছিলাম তুমি নাকি গ্রামে অনেক বড় দোকান খুলেছো। হ্যাঁ দাদা, এই ব্যাপারে তোমাদের সাথে কথা বলতে এলাম। আমি একটা দোকান খুলেছি, তবে সেখানে অনেক ভালো বেচাকেনাও হয়। কিন্তু কিভাবে খুললে দোকান? আর তোমার কাছে এত পয়সা এলো কি করে? দেখো দাদা, আমি তোমাদেরকে সব কথা খুলে বলবো, কারণ তোমাদের ওপর আমার অনেক বিশ্বাস এবং ভরসা আছে, কারণ তোমরা আমার বন্ধু হও। আর এই সব কথা কাউকে কখনো বলবে না। কিছুদিন আগে আমাদের বাড়িতে একটা সাধু বাবা আসে। রামু এই জাদুই আংটির ব্যাপারে সব কথা খুলে বলে ওর বন্ধুদেরকে।
সত্যি তোমার কাছে জাদুই আংটি আছে? তার সাহায্য নিয়ে তুমি দোকান খুলেছো? হ্যাঁ, এই কারণে আমি তোমাদের কাছে এসেছি। আর তোমরা যদি সত্যি কোনো ব্যবসা শুরু করতে চাও তাহলে আমাকে বলো, আমি তোমাদেরকে সাহায্য করে দেব। হ্যাঁ রামু ভাই, তোমার সাহায্য আমাদের খুব দরকার। আর এই ব্যাপারটা আমরা কাউকে কিছু বলবো না। এরপর শামু সবাইকে টাকা ধার দেয় আর সবাই সবার মতো ব্যবসা শুরু করে। আর কেউ দোকান খোলে। এই সব কথা ধীরে ধীরে গ্রামে সুনীল চন্দ্রের কাছে পৌঁছে যায়। রাজু আর পল্টু, আমি কি শুনছি? আমাদের গ্রামে থাকে ওই গরিব রামু, গ্রামে নাকি অনেক একটা বড় কাপড় জামার দোকান খুলেছে। ওই রামু না, যে কিছুদিন আগে আমার কাছে কাজের জন্য এসেছিল? তাহলে এর কাছে এত টাকা আচমকা এলো কি করে? হ্যাঁ দাদা, আমরা তো এটাই ভেবে অবাক হয়ে যাচ্ছি। কিছুদিন আগে আমরা ওদেরকে মেলাতে দেখেছিলাম, অনেক কিছু জিনিসপত্র কেনাকাটি করেছিল। আর এখন শুনছি ও একটা গ্রামে বড় একটা দোকান খুলেছে। আরে হ্যাঁ দাদা, আমি নিজে গিয়ে দোকানটা দেখে এসেছি, অনেক সুন্দরভাবে সাজিয়েছে। দোকানটা রাজু আর পল্টু রামুর ওপর নজর রাখতে শুরু করে। ও এত টাকা পয়সা কি করে পেল? আর কি এমন লটারি পেল যে কিছুদিনের মধ্যে এত বড় লোক হয়ে গেল? এরপর থেকে সুনীল চন্দ্রের দুই কাজের লোক রামুর ওপর নজর রাখতে শুরু করে। রামু কখন বাড়ি থেকে বেরোচ্ছে, সে কখন বাড়িতে যাচ্ছে। একদিন রামু কাজ থেকে সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসে। আর তখন রাজু ও পল্টু রামুর বাড়ির পেছনে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে দেখতে থাকে। আর রামু হাত থেকে আংটিটা খোলে। রূপা, এখন আমি আংটিটা হাত থেকে খুলে দিচ্ছি। অনেক রাত হয়ে গেছে, আর সকালে আবার পরে নেব। আর এখন তো আমাদের কাছে ভগবানের দয়ায় সব কিছু আছে। আর এখন এই আংটিটি থেকে আমাদের আর কিছু চাই না। মনে হচ্ছে এই আংটিটা এখন আমাদেরকে যত্নে গুছিয়ে রাখা দরকার, কারণ এখন আমাদের ব্যবসা ভালো চলছে। আর এখন এই আংটিটার কোনো প্রয়োজন নেই। আর আমি ভাবছি এই আংটিটা কোনো অসহায় মানুষকে দেওয়া উচিত, যে আমাদের মতো অনেকটা অসহায় গরিব ছিল। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই আংটিটা অন্য কোনো কাউকে দেওয়া উচিত, যারা অনেক অসহায় এবং গরিব। সুনীল চন্দ্রের দুই কাজের লোক এই কথাগুলো সুনীল চন্দ্রকে গিয়ে বলে। হ্যাঁ দাদা, ওদের কাছে একটা আংটি আছে। ওরা এই ব্যাপারেই কথা বলছিল যে ওই আংটিটা নাকি ওদের ভাগ্য বদলে দিয়েছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। কিন্তু এক আংটির জন্য এত সবকিছু কিভাবে সম্ভব হলো? তাহলে কি আংটিটা জাদুই আংটি? যা, এই আংটিটি রামুদেরকে অনেক টাকা পয়সা দিয়েছে। যাও, এই আংটিটির ব্যাপারে খবর নাও। এরপর থেকে আবারও তারা রামুর পরিবারের ওপর নজর রাখা শুরু করে। শোনো না, বলছিলাম যে আমার জন্য একটা হলুদ শাড়ি চাও না? এই আংটিটার কাছ থেকে। আরে রূপা, আমাদের দোকানে এত শাড়ি আছে, ওখান থেকে গিয়ে পছন্দ করে নাও না। আবার এই আংটিটার কাছ থেকে কেন চাইছো? দাও না গো একটা হলুদ শাড়ি। আমার কাছে হলুদ শাড়ি নেই, সব রকমের শাড়ি আছে। আর হলুদ শাড়ি আমার খুব পছন্দের শাড়ি। দাও না গো একটা শাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই শাড়ি চাইছি। আংটির কাছ থেকে জাদুই আংটি, একটা সুন্দর হলুদ শাড়ি দাও না। রামু এই বলতে সঙ্গে সঙ্গে একটা হলুদ শাড়ি তাদের সামনে চলে আসে। আর তারা বাইরে থেকে সব কিছুই দেখছিল। তারপর তারা সুনীল চন্দ্রকে সব কথা খুলে বলে। আচ্ছা, তাহলে ওটা সত্যি জাদুই আংটি? তোরা বুঝ না, রামু সন্ধ্যার সময় আংটিটা খুলে রাখে হাত থেকে, আর ওটাই তো আমার সব থেকে বড় সুযোগ। আমি ওই রাতে গিয়ে আংটিটা চুরি করে নিয়ে চলে আমার কাছে আমার কাছে। এসব ভেবে সুনীল চন্দ্র রাতে রামুর বাড়িতে চলে আসে। আর রাতের বেলায় ওই আংটিটার শক্তি আরো বেশি তেজ ছিল বলে আংটিটা আলাদা রকমের জ্বলজ্বল করছিল। বাহ, এই আংটিটা থেকে তো অনেক সুন্দর। জলজল করছে, মনে হয় এই সেই জাদুই আংটি।
যেটার সাহায্য রামু এত বড় বড় লোক হয়েছে। আজ আমি এখনই এই আংটিটা নিয়ে বাড়িতে চলে যাব, আর এই আংটি থেকে আমি সবকিছু চাইবো, তারপর আমি ধনী হয়ে যাব। এরপর সুনীলচন্দ্র ওই আংটিটা নিয়ে তাদের বাড়িতে চলে আসে। এরপর সে আংটিটাকে বলতে থাকে, হে জাদুই আংটি, আমাকে এত সোনা গয়না মোহর দাও যে এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যেতে পারি, আর আমাকে একটা বিশাল বড় বাড়ি দিয়ে দাও, যে গ্রামের সবাই দেখে যেন অবাক হয়ে যায়। এই বলতে সেই জাদুই আংটি তাকে একটা ছোট্ট কুঁড়ে ঘর উপহার দিয়ে দেয়। তা দেখে সুনীলচন্দ্র অবাক হয়ে যায়। এ কি হয়ে গেল? আমার তো পাকা বাড়ি ছিল, তাহলে আমার সামনে কুঁড়ে ঘর কি করে এলো? এসব বলে সে নিজেই কান্না শুরু করে। বেশি লোভ করতে গিয়ে আমি সবচেয়ে গরিব হয়ে গেলাম, আমি আমার সব কিছু হারিয়ে দিলাম। পরের দিন সকালে সুনীলচন্দ্র রামুর বাড়িতে যায়। এই নাও রামু, এটা তোমার আংটি। আমি লোভের বশে পড়ে এটা তোমার ঘরে থেকে চুরি করে নিয়ে গেছিলাম, আর এখন আমি বুঝতে পেরেছি কোনটা ঠিক আর কোনটা ভুল। পারলে আমাকে ক্ষমা করে দিও। রামু শোনো, এবার আমাদের সময় হয়ে এসেছে। এই আংটিটাকে এমন কোনো অসহায় মানুষকে দিতে হবে যার এই আংটিটার এখন খুব প্রয়োজন হবে। এখন আমাদের ওই আংটিকে খুঁজতে হবে। ঠিক বলেছ রূপা, এখন সময় হয়ে এসেছে। এই আংটিটাকে কোনো গরিব অসহায় মানুষকে দিতে হবে। তারা এমনভাবে কথা বলছিল, আর সেই সময় তাদের বাড়ির সামনে একটা বুড়ো আসে। কেউ আমাকে কিছু খেতে দাও, আমায় খুব খিদে পেয়েছে। ভগবান তোদের মঙ্গল করবে। এরপর রামু রূপা ওই বুড়ো মানুষটির জন্য ভাত নিয়ে আসে। তারপর ওই বুড়োটা খুশি খুশি মনে ভাতগুলো খেয়ে নেয়। এরপর রামু ওই বুড়ো মানুষটিকে সেই আংটিটা দিয়ে দেয়, আর ওই জাদুই আংটিটির ব্যাপারে সব কিছু খুলে বলে। তারপর বুড়ো মানুষটি সেই আংটিটা নিয়ে খুশি খুশি ওখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর ওই বুড়োটা সাধু রূপে চলে আসে, আর ওই সাধু আর কেউ নয়, যে আংটিটি দিয়ে রামুদেরকে সাহায্য করেছিল, আর তার আংটি নিজের কাছে নেওয়ার জন্য সে বুড়ো রূপে এসেছিল। রামু অনেক গুছিয়ে নিয়েছিল, আর রামু গ্রামের অনেক মানুষদেরকে সাহায্য করেছিল। তারপর রামুর দোকানও ভালো চলে, আর সেখান থেকে রোজগারও ভালো হয়।